হায় হায়, দুপুর পরেই লক্ষ লক্ষ শিক্ষার্থী যমুনায় ঢুকে পড়েছে। ডক্টর ইউনূস এবং সমন্বয়কদের শেষ রক্ষাও হচ্ছে না। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। দর্শক, বাংলাদেশে একের পর এক সংখ্যালঘু নিয়ে নানা ধরনের কর্মকাণ্ড হচ্ছে, যেটা আন্তর্জাতিক মহলে সংখ্যালঘু নির্যাতন হিসেবে চিহ্নিত করার চেষ্টা করছেন আন্তর্জাতিক মহলে। বিশেষ আজকে একটা বক্তব্য দেখে খুবই অবাক হলাম। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন, তরুণরা দল গড়েছে, নিশ্চিত অনেকেই নির্বাচিত হবে। আপনাদেরকে একটা প্রশ্ন, গালিগালাজ কি কেউ সাধে করে, ইচ্ছে করে করে? গালিগালাজ করার জন্য যথেষ্ট উপলক্ষ যদি কেউ সৃষ্টি করে দেয়, অবশ্যই তাকে গালি দিতে হবে। বাংলাদেশের ইতিহাসের সব থেকে নিকৃষ্ট, সব থেকে জঘন্য, সব থেকে বড় মিথ্যাবাদী যদি কিছু ব্যক্তির তালিকা করা হয়, তার মধ্যে আসিফ নজরুল অন্যতম। আসিফ নজরুল এমন একটা ক্যারেক্টার যার লজ্জা বলতে কোনো শব্দ নেই। আসিফ নজরুলের ডিকশনারিতে লজ্জা, ঘৃণা, ভয় এ ধরনের কোনো শব্দ নাই। 26 লক্ষ ভারতীয় তত্ত্বের প্রবর্তক আসিফ নজরুল আজ অবধি 26 জন ভারতীয়কে চাকরিচ্যুত করে ভারতে পাঠাতে পারে নাই। এই গুলা একটা আপাদমস্তক বদমাইশ মিথ্যাবাদী। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখেছেন, তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। দেখার আগে বলবো, যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা একটি লাইক দিয়ে দেখে আসি। দর্শক, ভারত বাংলাদেশ সম্পর্কের উত্তেজনার মধ্যে সেই আগুনে নতুন করে ঘি ঢেলেছেন আমাদের ক্রীড়া এবং যুব উপদেষ্টা, সাথে তিনি আইন উপদেষ্টাও বটে আসিফ নজরুল। গতকালকে তিনি যে মন্তব্য করেছেন, আইসিসি বাংলাদেশ সরকারকে, বিসিবিকে নাকি চিঠি দিয়েছে, ভারতে বাংলাদেশের জন্য খেলা রিস্কি, এই খবর দেওয়ার পরে বিশ্বব্যাপী চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিশ্বের বিভিন্ন গণমাধ্যম থেকে বিভিন্ন ধরনের খবর প্রচার করা হয় এবং আইসিসি ব্যাপারটাকে অস্বীকার করে। আইসিসি বলে যে এই ধরনের কোনো চিঠি দেওয়া হয়নি। আইসিসি যখন অস্বীকার করে, তখন বিসিবিও দ্রুত তার সাথে বিবৃতি দিয়ে বলে যে আইন উপদেষ্টার এই কথা সত্য নয়, আইসিসির অবস্থান সেটা নয়। ইন্ডিয়ান গণমাধ্যম, বিশ্ব গণমাধ্যম সেই ব্যাপারগুলোতে নতুন নতুন খবর দিতে থাকে। চট জলদি বাংলাদেশ সরকারের প্রেস উইং থেকে বিবৃতি দেয়া হয়। উপ প্রেস সেক্রেটারি তিনি জানান যে বক্তব্য আসিফ নজরুলের দিয়েছেন সেটা আইসিসির অফিসিয়াল বক্তব্য নয়। যদি এটাই হয়, তাহলে আসিফ নজরুল যেটা বললেন, যে কথাগুলো বলেছেন, সেই কথাগুলোর ভিত্তি কোথায় থাকলো? এদিকে বিভিন্ন গণমাধ্যম, বাংলাদেশের গণমাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যম জানাচ্ছে আইসিসি ভারতে বাংলাদেশের খেলা নিয়ে কোনো নিরাপত্তা শঙ্কা দেখছে না। এরকম পরিস্থিতিতে পুরো ঘটনা কোন দিকে যাচ্ছে? বাংলাদেশ সরকার কি একেবারে পণ করে বসে আছে যে কোনোভাবেই তারা ভারতে যাবে না, ভারতে খেলবে না? যদি তাই হয়, তাহলে ভারতের সঙ্গে চলমান যে বাণিজ্য সম্পর্কগুলো অবশিষ্ট রয়েছে, সেগুলোই বা থাকার প্রয়োজন কি? সেই প্রশ্নও অনেকে করছেন। কি বলছে আইসিসি সর্বশেষ? এর আগে আসিফ নজরুলের কথার প্রেক্ষিতে আইসিসি, ইন্ডিয়ান গণমাধ্যম, প্রধান উপদেষ্টার উপ প্রেস সেক্রেটারি এবং বাংলাদেশি গণমাধ্যম বিসিবি, তারা কি বলছে সব মিলিয়ে একটু বোঝার চেষ্টা করব আসিফ নজরুল আদতে কি চাইছেন, কোনটা হলে তিনি খুশি হবেন। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বাংলাদেশের ক্রিকেটের কথা। বাংলাদেশের ক্রিকেটকে নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা আরও বেড়েছে এবং সেই আগুনে নতুন করে ঘি ঢেলেছেন আসিফ নজরুল। আসিফ নজরুলের ওই প্রসঙ্গে পরে আসি। সর্বশেষ যে অবস্থাটা সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। সেটা যেটা জানাচ্ছে গণমাধ্যম, অন্য দেশের গণমাধ্যমের উপরে নির্ভরশীল হতে চাই না আমরা বাংলাদেশের গণমাধ্যমের খবরই দিতে চাই। বিডি নিউজ 24, বাংলাদেশের সবচেয়ে আস্থাবান সংবাদ সংস্থা যেটা বিডি নিউজ 24, তারা যেটা জানাচ্ছে, তাদের শিরোনামটা দেখে নিন। সেখানে বলছে, ভারতে বাংলাদেশ দলের জন্য নিরাপত্তা হুমকি নেই, আইসিসির মূল্যায়ন। অর্থাৎ যেটা আসিফ নজরুল বলছেন, ঠিক তার উল্টো বক্তব্যটা হচ্ছে আইসিসির, সেটা বিডি নিউজ দাবি করছে। ইএসপিএন ক্রিক ইনফো এই খবর দিয়েছে বলে বিডি নিউজ বলছে। আইসিসির একটি নিরাপত্তা মূল্যায়ন তুলে ধরেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের, আইসিসি নিরাপত্তা মূল্যায়ন তুলে ধরেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির কাছে, যেখানে টি-20 বিশ্বকাপের জন্য ভারতে বাংলাদেশ দলের জন্য কোনো সুনির্দিষ্ট বা উল্লেখযোগ্য হুমকি নেই। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিক ইনফোর সোমবারের প্রতিবেদনে বলা হয়েছে, অভ্যন্তরীণ মূল্যায়নটি বিসিবির নিরাপত্তা দলের কাছে তুলে ধরা হয় এবং এই সিদ্ধান্তে পৌঁছায় যে দলের জন্য কোনো সামগ্রিক হুমকি নেই, তবে কিছু ভেন্যুতে ঝুঁকি কম থেকে মাঝারি এবং কিছু ভেন্যুতে কম থেকে শূন্য বিশ্বজুড়ে আইসিসির মূল্যায়ন মানদণ্ড অনুযায়ী, যা ম্যাচ সরিয়ে নেওয়ার জন্য যথেষ্ট কারণ হিসেবে গণ্য হয় না। অর্থাৎ যে পরিস্থিতি তারা মূল্যায়ন করছে, সেই পরিস্থিতিতে আইসিসি কখনো ম্যাচ সেই ভেন্যু থেকে সরিয়ে নেয় না।
আইসিসি এই নিরাপত্তা মূল্যায়নের বিবরণ বিসিবির কাছে তুলে ধরে গত সপ্তাহে বিষয়টি সোমবার সামনে আসে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যুব এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের একটা বক্তব্যে। আমরা আসিফ নজরুলের বক্তব্যটা একেবারে ভিন্ন মুদ্রার ওপিঠে থাকা বক্তব্য আমরা দেখেছি। নিরাপত্তা শঙ্কায় ভারতে খেলতে যেতে চায় না বাংলাদেশ, এ নিয়ে বিসিবি 2টি চিঠি দিয়েছে আইসিসিকে, এর একটির জবাব দিয়েছে আইসিসি। সেই চিঠির সূত্র ধরেই আসিফ নজরুল আইসিসির 3টি শঙ্কার কথা বলেছে বিবিসিকে। এরকম কথা যখন বাস্তবতা, তখন আসিফ নজরুল কি বলেছিলেন এবং বাংলাদেশ সরকার, বিসিবি, ভারতীয় গণমাধ্যম কি বলছে, সেগুলোতে আমরা এবার একটু যেতে চাই। এই দেখে নিন, আপনারা দেখে নিতে পারেন জাগো নিউজ 24-এর খবরটা। আমাদের প্রেস উইংয়ের উপ প্রেস সচিব যিনি আজাদ মজুমদার, তাকে নিয়ে জাগো নিউজ 24 বলছে, ক্রীড়া উপদেষ্টার বক্তব্য আইসিসির সরাসরি জবাব নয়। উপপ্রেস সচিব অর্থাৎ আসিফ নজরুল যেটা বলেছেন তাতে দ্বিমত প্রকাশ করছেন এই উপপ্রেস সচিব। তিনি ফেসবুকে পোস্ট দিয়ে সেটা জানিয়েছেন। তার ফেসবুক পোস্টটা দেখে নিন। সেই ফেসবুক পোস্টে তিনি ইংরেজিতে যে পোস্টটা দিয়েছেন সেই পোস্টে তিনি সেটা উল্লেখ করেছেন। সেটা নিয়েই জাগো নিউজ 24 রিপোর্ট করছে, বলছে ভারতের মাটিতে গিয়ে বাংলাদেশ দলের বিশ্বকাপ খেলার বিষয়ে আইসিসিকে উদ্ধৃত করে 3টি নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন তা আইসিসির পক্ষ থেকে সরাসরি কোনো জবাব নয় বলে জানিয়েছেন তিনি। এখন আসিফ নজরুল কি বলেছিলেন? আসিফ নজরুল 3টা শঙ্কার কথা বলেছিলেন এবং বলেছিলেন, তিনি এমনভাবে একেবারে কনফার্ম করে বলেছিলেন যে প্রয়োজনে সেই চিঠি উন্মুক্ত করে দেওয়া হবে, জনগণকে জানিয়ে দেওয়া হবে, জনগণের কাছে প্রচার করে দেওয়া হবে, এই কথা বলেছিলেন। এবং আইসিসি নাকি এরকম একটা চিঠি দিয়েছে যে চিঠিতে 3টি কারণ আইসিসি বলছে যে ভারতে বাংলাদেশ খেলতে গেলে এই 3টি কারণে নিরাপত্তা শঙ্কা তৈরি হতে পারে। কারণ 3টি কি? একটা, দলে 1 নম্বর হচ্ছে দলে মোস্তাফিজের অন্তর্ভুক্তি, অর্থাৎ দলে যদি মোস্তাফিজ থাকে তাহলে বাংলাদেশের জন্য অনিরাপদ হতে পারে ভারত। 2, সমর্থকদের জাতীয় দলের জার্সি পরে ঘোরাফেরা করা, অর্থাৎ ভারতে বিশ্বকাপ চলাকালীন যদি বাংলাদেশের সমর্থকরা বাংলাদেশের জাতীয় দলের জার্সি পরে ঘোরাফেরা করে তাহলে তাদের জীবন হুমকির মধ্যে পড়তে পারে। আর 3 নম্বর, নির্বাচন যত এগিয়ে আসবে নিরাপত্তা ঝুঁকি তত বৃদ্ধি পাবে, অর্থাৎ বাংলাদেশের নির্বাচন টি-20 বিশ্বকাপের কারণে সরিয়ে ফেলতে হবে, এমন কথা আসিফ নজরুল বলেছেন। এবং তিনি ওভার কনফার্ম করে বলেছেন প্রয়োজনে এই চিঠি উন্মুক্ত করে দেওয়া হবে, প্রকাশ করে দেওয়া হবে, যেন জাতি জানতে পারে আইসিসি কি বলছে। তিনি বলছেন, আমার দলের সবচেয়ে সেরা খেলোয়াড়কে বাদ দিয়ে আমি বিশ্বকাপে খেলতে যাব? বিশ্বকাপে খেলার জন্য আমি আমার নির্বাচন পিছিয়ে দেব? আমার দলের লোকজন আমার জাতীয় দলের জার্সি গায়ে দিয়ে খেলতে পারবে না, হুমকির মুখে পড়বে, সেই হুমকির মধ্যে আমি আমার সমর্থকদের পাঠিয়ে দেব? তিনি এই কথা বলেছেন। তিনি বলেছেন যে আমি পত্রিকা মারফত শুনেছি যে পাকিস্তান এই আয়োজন করতে রাজি হয়েছে, সেটা বরং ভালো, পাকিস্তানে যদি খেলা হয় তাহলে আমরা পাকিস্তানে খেলতে যেতে পারি, শ্রীলঙ্কাতে হলেও যেতে পারি। তিনি মানে অপ্রাসঙ্গিকভাবে, অযাচিতভাবে পাকিস্তানের প্রসঙ্গ টেনে এনে পাকিস্তানে খেলতে যাওয়ার কথা বলেছিলেন। যে 3টি নিরাপত্তা শঙ্কার কথা আইসিসি চিঠি দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে, সরকারকে জানিয়েছে, দাবি করেছেন আসিফ নজরুল, সেই দাবি আমাদের উপপ্রেস সেক্রেটারি, প্রধান উপদেষ্টার, তিনি বলছেন যে এই জাতীয় বক্তব্য আইসিসি দেয়নি, অর্থাৎ এই জাতীয় চিঠি আইসিসি দেয়নি। তিনি যখন এই কথা বলছেন তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি বলছে? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বক্তব্য তুলে ধরেছে দৈনিক সমকাল। সমকালের শিরোনামটা দেখুন, ফটোকার্ডটা, ক্রীড়া উপদেষ্টা বক্তব্য আইসিসির আনুষ্ঠানিক কোনো জবাব নয়। বিসিবি অর্থাৎ বিস্তারিত কথাতে আমিনুল ইসলাম বুলবুল, বিসিবির সভাপতি, তিনি বলেছেন আইসিসির এই ধরনের লিখিত কোনো চিঠি বিসিবিকে দেয়নি, এটা কোনো তাদের আনুষ্ঠানিক কোনো কর্তৃপক্ষের বক্তব্য নয়। আইসিসির আইন শৃঙ্খলা বিষয়ক কমিটি বাংলাদেশের সঙ্গে যখন আলোচনা করেছে, সেই আলোচনায় ভারতে কোন কোন ব্যাপারে শঙ্কা, নিরাপত্তা শঙ্কা এরকম থাকতে পারে, এই ব্যাপারগুলো দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে। এটা আইসিসির কোনো অবস্থান নয়, আইসিসির কোনো আনুষ্ঠানিক জবাবও নয়। বাংলাদেশের দুই পক্ষ, মানে বাংলাদেশের যে পক্ষ বললে সব থেকে মজবুত হয় বিসিবি, সেই বিসিবি বলেছে, বাংলাদেশ সরকারের উপপ্রেস সেক্রেটারি তিনিও বলছেন। আবার ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে তারা আসিফ নজরুলের ওই বক্তব্যের পরপরই যে শিরোনাম করেছিল সেটা দেখে নিতে পারেন। সেখানে তারা বলছে আইসিসি রিজেক্ট ক্লেম ইট ভ্যালিডেটেড বাংলাদেশের সিকিউরিটি কনসার্ন ইন ইন্ডিয়া। অর্থাৎ আইসিসি আসিফ নজরুলের যে বক্তব্য, নিরাপত্তার যে ব্যাপার, যে বক্তব্য দিয়েছে বাংলাদেশ, সেই বক্তব্য আইসিসি ডিনাই করছে, বলছে আইসিসির বক্তব্য এটা নয়। এই যে আইসিসি নিয়ে ভুলভাল কথা বলা হলো, এবং এই ভুলভাল শব্দটা একটু সম্মানজনক শব্দ। যদি কেউ এটাকে মিথ্যাচার বলে, যেটি ভারতীয় গণমাধ্যম বলছে যে বাংলাদেশ মিথ্যাচার করছে, বাংলাদেশ মিথ্যা কথা বলছে, আসিফ নজরুল আমাদের ক্রীড়া উপদেষ্টা, এই সরকারের মানে প্রধান উপদেষ্টার পরে সব থেকে ক্ষমতাবান উপদেষ্টা হিসেবে তাকে ভাবা হয়, তার মতো একজন পার্সন যদি একটা কথা বলেন, সেটাকে যদি বিভিন্ন মাধ্যম, বিভিন্ন পক্ষ থেকে বলা হয় যে তার বক্তব্য সঠিক নয়, তাহলে প্রশ্ন আসে কেন আসিফ নজরুল এই কথাটা বললেন? আদতে কি আমরা চাই না বাংলাদেশ ক্রিকেট খেলুক কিংবা বাংলাদেশের ক্রিকেট বেঁচে থাকুক? সেটা চাই না, সেই কারণেই বোর্ড পরিচালককে দিয়ে তামিম ইকবালকে ভারতের দালাল বলা হচ্ছে। কদিন আগেই
এই তো কয়েক বছর আগে বলিউডে একটা গান গেয়ে নিজেকে গর্বিত প্রমাণ করা, ফেসবুক স্ট্যাটাস দেয়া এক বিসিবি পরিচালক হঠাৎ করে মানে তামিমকে ভারতের পারপাস সার্ভ করছে এরকম বক্তব্য দিচ্ছেন, ভারতের দালাল বলছেন। এই ঘটনাগুলো যখন ঘটছে, পাশাপাশি ক্রীড়া উপদেষ্টার গতকালকের এই বক্তব্য এবং বিশ্বব্যাপী সেই বক্তব্যের বিরুদ্ধে বক্তব্য প্রচারিত হওয়া এবং আইসিসির প্রত্যাখ্যান করা, বিসিবিরও বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও প্রত্যাখ্যান করা, বাংলাদেশ সরকারের উপপ্রেস সেক্রেটারি তিনি বিবৃতি দিয়ে বুঝিয়ে দিচ্ছেন যে এটা আইসিসির বক্তব্য নয়, তখন আমাদের উপদেষ্টার এটা সম্মানহানি হয় কি না সেটা একটা বড় বিষয়। আসলে হচ্ছেটা কি, আর আমরা চাইছিই বা কি, আমরা কি চাই এটা কিন্তু এখন পর্যন্ত পরিষ্কার নয়। আইসিসির সর্বশেষ যে অবস্থান, সেই অবস্থান একটু নমনীয় হওয়ার যে মানে প্রত্যাশা আমাদের ছিল, আমার মনে হয় যে গতকালকে ক্রীড়া উপদেষ্টার আইসিসি সম্পর্কে এই ভুলভাল কথা আমাদেরকে আরও বিপদের মধ্যে ফেলে দিল। আইসিসি যে একটু নমনীয় হতে পারতো কিংবা আমাদের দাবি পূরণ করার কাছাকাছি অন্তত যেতে পারতো, সেটা এখন আর আইসিসি করবে বলে মনে হয় না আমার। সেটা আইসিসি আর করবে না, একেবারে স্ট্রেট কাট। সর্বশেষ রিপোর্টটা তো বিডি নিউজের রিপোর্টটাকে আপনাদের বললামই, ক্রিক ইনফো যেটা বলছে, আইসিসি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে ভারতে বাংলাদেশের জন্য কোনো নিরাপত্তা শঙ্কা নেই, এরকম রিপোর্ট তারা দিয়ে দিয়েছে। এখন আইসিসি বলবে তোমরা ভারতে খেললে খেলো, না খেললে ওয়াক ওভার দিয়ে দাও। যদিও আমাদের একজন বোর্ড পরিচালক তো বলেই দিয়েছেন, যিনি বলিউডে একটা গান গেয়ে খুবই গর্বিত হয়েছিলেন এক সময়, তিনি বলেই দিয়েছেন যে প্রয়োজনে ওয়াক ওভার দিয়ে দেবো, তবুও ভারতে খেলতে যাব না। তার হিন্দি গানটা এখনও বাজে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এই উপলক্ষে আরও বেশি বেজে উঠছে বলে আমরা চারিদিকে কান পাতলেই দেখছি, শুনতে পাচ্ছি। দর্শক, আপনার মন্তব্য জানিয়ে এ ব্যাপারে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আজকে একটা বক্তব্য দেখে খুবই অবাক হলাম। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন, তরুণরা দল গড়েছে, নিশ্চিত অনেকেই নির্বাচিত হবেন। এই সময় বলার অর্থটা আমি ঠিক বুঝলাম না। এটা হচ্ছে যে রাজধানীর একটা হোটেলে উচ্চশিক্ষার বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ দিক নির্দেশনা 2026 শীর্ষক 3 দিনব্যাপী দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। বলছেন যে নির্বাচন এবং গণভোটের মাধ্যমে নির্ধারিত হবে দেশের ভবিষ্যৎ। কিন্তু এই যে তরুণরা দল গড়েছে, নিশ্চিত অনেকে নির্বাচিত হবেন। তো এই কথাটা এখন যাচ্ছে, নিশ্চিত তরুণরা দল করেছে, নিশ্চিত অনেকেই নির্বাচিত হবে, প্রধান উপদেষ্টার আশাবাদ। এই আশাবাদটা যখন করছে, যখন দল করে, নির্বাচন করে, তখন অনেক প্রতিদ্বন্দ্বী থাকে। তরুণরা হোক, প্রবীণরা হোক, মধ্যবয়সীরা হোক, অনেকে হবে। সবার প্রতি তো সম্মান রাখা দরকার। তরুণরা ইতিমধ্যে দল করেছে, তরুণদের মন্ত্রী হয়েছে, উপদেষ্টা পদমর্যাদায়। সেগুলি খুব কি মানে সমাজে আশাবাঞ্জক পরিস্থিতি তৈরি হয়েছে, নাকি নেতিবাচক অবস্থাও তৈরি হয়েছে? সমালোচনা কি নেই? আছে তো। তো প্রধান উপদেষ্টা যিনি এখন দায়িত্বে আছেন, তিনি তো নিরপেক্ষ থাকবেন। তিনি নিজে একজন প্রবীণ, তরুণদের প্রতি আশাবাদ ব্যক্ত করছেন, আমরাও করি, তরুণরা ভালো করুক। কিন্তু যখন নাকি প্রতিদ্বন্দ্বিতা হবে, তখন কে তরুণ, কে মধ্যবয়সী, কে প্রবীণ, সবার প্রতি একটা আশীর্বাদ থাকবে যারা রাষ্ট্রের একদম সর্বোচ্চ পর্যায়ে থাকে। সেখানে যদি কোনো একটা দলকে নির্দিষ্ট করে, তরুণদের দল মানে কি, দল করেছে মানে এনসিপি করেছে, তারা কি করেছে, তারা জামাতের জোটে গেছে, 30টা আসন তারা পেয়েছে, সেখানে নির্বাচন করবে, হ্যাঁ জিতবে, কিন্তু তার তো প্রতিদ্বন্দ্বী থাকবে সেই এলাকায়, তার প্রতিদ্বন্দ্বী সেখানে বিএনপি থাকবে, অন্য দলও থাকবে। তাহলে আমি যদি দেশের একটা গুরুত্বপূর্ণ পদে থেকে আমি যদি মানে একটা দলের প্রতি, প্রার্থীদের প্রতি যদি আমি মানে প্রকাশ্যে বলি যে তরুণরা দল করেছে, অনেকেই নিশ্চিতভাবে নির্বাচিত হবে, নির্বাচিত হওয়া না হওয়ার বিষয়টা হলো ভোটারদের উপর নির্ভর করবে। আর আমার দায়িত্ব হচ্ছে একটা ভালো নির্বাচন কন্ডাক্ট করা। কিন্তু আমি কোনো তরুণদের দল হোক, প্রবীণদের দল হোক, কোনোটার প্রতি আমার পক্ষপাতিত্ব থাকবে না, আমার নির্দিষ্ট কোনো বক্তব্য থাকবে না। এখানে তিনি নির্দিষ্টভাবে বক্তব্য রাখছেন তরুণদের দল, তার মানে শুধু নামটা বলেন নিয়ে এনসিপি, এটা ঠিক না। এগুলোরও আরো ডুবানোর হচ্ছে একটা রাস্তা। কারণ এমনিতেই পরিস্থিতি আমরা তো বুঝি বেশি ভালো না, এবং তরুণরা এই জামাতের জোটে যাইতে গিয়ে তাদের একটা বড় অংশ বা একটা অংশ সরে গেছে, এবং তার মধ্যে উল্লেখযোগ্য সামান্তা শারমিন, তাসনিম, যারা ডাক্তার তাসনুভা, এরকম কিছু মুক্ত পরিচিত হয়েছে, তারা সরে গেছে। তো সেখানে প্রধান উপদেষ্টা এরকম তরুণরা দল করেছে, অনেকেই নিশ্চিতভাবে জিতবে। নিশ্চিত হলেন কি করে? নিশ্চিত হওয়া যায় নির্বাচনের আগে? এটা তো শেখ হাসিনা এইভাবে আচরণগুলি করতো, যে একদম নিশ্চিতভাবে শতভাগ জিতবে এরকম একজন আসবে। তাও তিনি একটা দলের প্রধানমন্ত্রী, আর তিনি তো কোনো দলের না, তিনি কার্যত একটা কেয়ারটেকার সরকারের প্রধান। তো কেয়ারটেকার সরকারের প্রধান বা অন্তর্বর্তী সরকারের প্রধান এভাবে বলতে পারে, যার অধীনে এতগুলো রাজনৈতিক দল আস্থা বিশ্বাস নিয়ে নির্বাচন করছে, সে কি বলতে পারে কোন একটা দলের প্রতি এইভাবে আশীর্বাদ ব্যক্ত করতে পারে? তাহলে অন্যরা তো মনে করতে পারে যে তাহলে এখানে তো প্রশাসন, পুলিশ, তারা তো একটা প্রশ্রয় দেবে। এটা একটু পুনর্বিবেচনা করা উচিত যে এটা বলা উচিত। দর্শক, আমি ঠিক যেভাবে বুঝলাম আমি বললাম, আপনাদের কাছ থেকে মতামত চাই, একটু মতামত দেবেন যে প্রধান উপদেষ্টা এই যে বললেন যে তরুণরা দল করেছেন, নিশ্চিতভাবে অনেকে জিতবেন, এই কথাটা কি বলা ঠিক হলো কিনা? দর্শক।
ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আপনাদেরকে একটা প্রশ্ন, গালিগালাজ কি কেউ সাধে করে, ইচ্ছে করে করে? গালিগালাজ করার জন্য যথেষ্ট উপলক্ষ যদি কেউ সৃষ্টি করে দেয়, অবশ্যই তাকে গালি দিতে হবে। বাংলাদেশের ইতিহাসের সব থেকে নিকৃষ্ট, সব থেকে জঘন্য, সব থেকে বড় মিথ্যাবাদী যদি কিছু ব্যক্তির তালিকা করা হয়, তার মধ্যে আসিফ নজরুল অন্যতম। আসিফ নজরুল এমন একটা ক্যারেক্টার যার লজ্জা বলতে কোনো শব্দ নাই। আসিফ নজরুলের ডিকশনারিতে লজ্জা, ঘৃণা, ভয় এ ধরনের কোনো শব্দ নাই। 26 লক্ষ ভারতীয় তত্ত্বের প্রবর্তক আসিফ নজরুল আজ অবধি 26 জন ভারতীয়কে চাকরিচ্যুত করে ভারতে পাঠাতে পারে নাই। এই গুলা একটা আপাদমস্তক বদমাইশ মিথ্যাবাদী। আরো একটা মিথ্যাচার আপনাদের সামনে তুলে ধরবো, তার আগে কিছু বিষয় আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। আসিফ মাহমুদ সজীব ভুইয়া বাংলাদেশের সাবেক ক্রীড়া উপদেষ্টা। আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সরাসরি না চাওয়াতে কিংবা সরাসরি পৃষ্ঠপোষকতায় কিংবা সরাসরি তত্ত্বাবধানে বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয়, বাংলাদেশ ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি, বাংলাদেশের ইতিহাসের সব থেকে বড় তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান তিনি বাংলাদেশে যাইতে পারেন নাই। তাকে বাংলাদেশে যেতে দেওয়া হয়নি, মবের ভয় তাকে দেখানো হয়েছিল। একটা মিথ্যে মামলায় তাকে হয়রানি করা হয়েছে, তার ব্যবসা প্রতিষ্ঠানের সকল ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। ইভেন তার পরিবারের বিভিন্ন লোকজনদেরকে বিভিন্নভাবে হুমকি ধামকি দেওয়া হয়েছে সরাসরি আসিফ মাহমুদ সজীব ভুইয়ার তত্ত্বাবধানে। এখানে তামিম ইকবালের বিশেষ একটা ভূমিকা ছিল, আপনারা সেটা জানেন, আমি এর আগেও বলেছি। আইসিসির রুলস অনুযায়ী সাকিব যদি আসিফ মাহমুদ সজীব ভুইয়ার এই ধরনের প্রমাণগুলা দিয়ে আইসিসিতে অভিযোগ করে যে বাংলাদেশ সরকারের একজন উপদেষ্টা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপর হস্তক্ষেপ করেছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই হস্তক্ষেপ আমলে নিয়ে আমি সাকিব আল হাসানকে খেলতে দেয় নাই, আমি সাকিব আল হাসানকে বাংলাদেশে যাইতে দেয় নাই, তাহলে বাংলাদেশ ক্রিকেটের অবস্থা কোথায় গিয়ে ঠেকবে? আইসিসি রুলস অনুযায়ী বিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এখানে সরকার হস্তক্ষেপ করতে পারে না। যেহেতু আসিফ মাহমুদ সজীব ভুইয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ওপেনলি বলেছে সাকিব দেশে আসতে পারবে না, সাকিব দেশে আসলে এটা বাংলাদেশের জুলাই যোদ্ধাদের সাথে প্রতারণা করা হবে, কারণ সাকিব স্বৈরাচারের দোসর, সাকিব ফেসিস্ট, সাকিব কানাডা থেকে হত্যা করেছে মোহাম্মদপুরে ঢাকার। তো এই ধরনের কথা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছে, সাকিবকে সে আসতে দেয়নি। এবং সাকিব কিন্তু ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে বুঝিয়েছিল, যাক আমি অন্ততপক্ষে জানতে পারলাম এতদিন পর একটা স্ট্যাটাসের মাধ্যমে যে আমার দেশে ফেরার জন্য কে বাধা সৃষ্টি করেছিল, কে বাধা হয়ে দাঁড়িয়েছিল, জাতীয় দলের হয়ে বিশ্বকাপ খেলার সুযোগ কে আমাকে দেয়নি, সবকিছু সাকিব জেনে গেছে, সাকিব এটা ওপেনলি বলে দিয়েছে। এখন সাকিব চাইলেই যে কোনো সময় আইসিসিতে অভিযোগ করতে পারে, কিন্তু সাকিব বাংলাদেশের ক্রিকেটকে ভালোবাসে, সেই জায়গা থেকে সাকিব এখনো কোনো প্রকার অভিযোগ করে নাই। পৃথিবীতে ক্রিকেটের সব থেকে বড় যেই মার্কেট সেটা হচ্ছে ভারতবর্ষ। ভারতবর্ষের বড় বড় বৃহৎ বৃহৎ কোম্পানিগুলো বিশ্বের বিভিন্ন দেশের ক্রিকেটকে স্পন্সর করে, বিভিন্ন ক্রিকেটারদেরকে স্পন্সর করে, ক্রিকেট কিট, ব্যাট, হ্যান্ড গ্লাভস, প্যাড, হেলমেট থেকে শুরু করে সবকিছু স্পন্সর করে। ইভেন বাংলাদেশ ক্রিকেটের যে ক্রিকেটাররা আছে সবাইকে মোটামুটি ভারতবর্ষ থেকে স্পন্সর করা হয়। এখন ভারতের সাথে গত 17 মাস যাবত যে বাংলাদেশের একটা বৈরী সম্পর্ক চলমান আছে, এই সম্পর্ক আদৌ কবে ঠিক হবে আমরা জানি না, কিন্তু ক্রিকেটে ভারতের সাথে বাংলাদেশের কোনো বৈরী সম্পর্ক ছিল না। একটা যুদ্ধ ছিল মাঠে, যেটা খেলার যুদ্ধ, যেটা অবশ্যই স্বাভাবিক যুদ্ধ ছিল, সেটা থাকা স্বাভাবিক। ভারতের ক্রিকেট টিম অনেক শক্তিশালী, বাংলাদেশ ভারতের সাথে খেলা হলে অনেকটা জাঁকজমকপূর্ণ হতো। যেই খেলা আমরা আগে পাকিস্তান ভারতের ম্যাচে দেখতাম, একটা জাঁকজমকপূর্ণ খেলা, একটা প্রতিদ্বন্দ্বিতামূলক খেলা, এটা এখন পাকিস্তান ভারতের মধ্যে দেখা যায় না, যেটা বাংলাদেশ এবং ভারতের ক্ষেত্রে অনেক সময় আমরা দেখেছি। কিন্তু পরিকল্পিতভাবে বুলবুলের মতো দালালকে বিসিবির প্রেসিডেন্ট বানিয়ে ক্রিকেটটাকে যে নর্দমার মধ্যে নামিয়ে ফেলা হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকারের একাধিক উপদেষ্টা বিশেষ করে আসিফ নজরুল প্রতিনিয়ত ক্রিকেটে হস্তক্ষেপ করছে, ক্রিকেট নিয়ে বিভিন্ন ধরনের মিথ্যাচার করছে। মুস্তাফিজের আইপিএল খেলা ইস্যুতে প্রথমে আসিফ নজরুল কিন্তু এখানে একটা ঘি ঢেলে দিয়েছে আগুনে। সে বলেছে ভারতের মাটিতে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যাবে না, এটা আত্মমর্যাদার বিষয়। বিভিন্ন ধরনের কথা বলেছে, আপনারা দেখেছেন নিশ্চয়ই। সেটা বিশ্বকাপ খেলতে ভারতে বাংলাদেশ না গেলে আইসিসি স্পষ্ট নির্দেশনা দিয়ে দিয়েছে, বাংলাদেশ পয়েন্ট হারাবে, তারা অন্য কোনো ওয়ে দিতে পারবে না। এরপর বিসিবি আবার হয়তো আপিল করেছে বুলবুলের পক্ষ থেকে, আমরা দেখেছি। কিন্তু গতকাল এই সম্পূর্ণ বিষয়গুলোকে ঘোলাটে করার জন্য আসিফ নজরুল এই বদমাইশের বাচ্চা একটা ভিডিও বার্তায় দেখেন কত বড় মিথ্যাচার করেছে। এই মিথ্যাচার খোদ প্রমাণ করে দিয়েছে আইসিসি। আমি সেটা বলছি, তার আগে ভিডিওটা দেখেন। ভারতে যে উগ্র সাম্প্রদায়িক পরিস্থিতি বিরাজ করছে এবং বাংলাদেশ বিদ্বেষী যে পরিবেশ বিরাজ করছে, বিশেষ করে গত 16 মাস ধরে বাংলাদেশ বিদ্বেষী যে অব্যাহত ক্যাম্পেইন চলেছে, এটার প্রেক্ষিতে বাংলাদেশের পক্ষে ভারতে ক্রিকেট খেলা অসম্ভব ব্যাপারে পরিণত হয়েছে। আইসিসির যে সিকিউরিটি টিম আছে, সিকিউরিটি দায়িত্বে যারা আছে, তারা একটা চিঠি দিয়েছে। সেই চিঠিতে বলা হয়েছে 3টা জিনিস হলে বাংলাদেশ টিমের নিরাপত্তা আশঙ্কা বাড়বে। একটা হচ্ছে বাংলাদেশ টিমে যদি মুস্তাফিজ অন্তর্ভুক্ত হয়, 2 হচ্ছে বাংলাদেশ যে দলের যে সমর্থকরা আছে ওনারা যদি বাংলাদেশের জাতীয় যে জার্সি আছে, আমাদের ন্যাশনাল জার্সি আছে, এটা পরে যদি ঘোরাফেরা করে। আর 3rd হচ্ছে ইলেকশন যত এগিয়ে আসবে তত নাকি বাংলাদেশ দলের নিরাপত্তা আশঙ্কা বৃদ্ধি পাবে। তো আইসিসি সিকিউরিটি টিমের এই বক্তব্য সন্দেহাতীতভাবে প্রমাণ করেছে যে ভারতে বাংলাদেশ ক্রিকেট টিমের T20 বিশ্বকাপ খেলার কোনো রকম পরিস্থিতি নাই। 3টা ইস্যুতে
এই আসিফ নজরুল বলেছে প্রথমত মুস্তাফিজকে বাংলাদেশের বিশ্বকাপ টিম থেকে বাদ দিতে হবে, আর বাংলাদেশের সমর্থকরা যদি পতাকা জার্সি নিয়ে স্টেডিয়াম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় উপস্থিত হয় সেক্ষেত্রে একটা নিরাপত্তাজনিত ইস্যু থাকতে পারে এবং ইলেকশন যত দ্রুত ঘনিয়ে আসবে তত নাকি নিরাপত্তার সংখ্যা বাড়বে। আরো বলেছে প্রতিনিয়ত ভারতের মধ্যে যে উগ্র আচরণ দেখতে পাচ্ছি, বাংলাদেশ বিরোধী মনোভাব, বাংলাদেশ বিদ্বেষ মনোভাব আমরা ভারতের মধ্যে দেখতে পাচ্ছি, তাতে করে বাংলাদেশ কখনো ভারতে খেলতে যেতে পারে না। বাংলাদেশ বিদ্বেষ, এই বিদ্বেষ শব্দের প্রবর্তন কে করেছে? বাংলাদেশের উগ্রপন্থীরা, বাংলাদেশের মৌলবাদীরা, বাংলাদেশের জঙ্গিরা, বাংলাদেশের জামায়াত ইসলাম। আসিফ নজরুল তুই প্রথম শুরু করেছে কে? ভারতের 26 লক্ষ ভারতীয় কে বলেছিল? আসিফ নজরুল বলেছিল। এখন আসিফ নজরুল বলতেছে প্রতিনিয়ত আমাদেরকে ঈর্ষা করছে ভারত, বাংলাদেশ বিদ্বেষী আচরণ করতেছে। তার মানে নিজে করলে সেটা ঠিকঠাক আর ভারত করলে সেটা সদরঘাট। কি চমৎকার থিওরি! এই যে মিথ্যাচার করেছে আইসিসির খোদ যে টিম এই বিষয়গুলো দেখাশোনা করে বিভিন্ন দলের যে নিরাপত্তা জনিত ইস্যুগুলা, তারা একটা বার্তা দিয়েছে। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড একটা সংবাদ প্রকাশ করেছে, দেখেন সেই সংবাদ কি বলতেছে। ভারতের বিশ্বকাপ আসিফ নজরুলের নিরাপত্তা বিষয়ক বক্তব্যকে সম্পূর্ণ অসত্য বলল আইসিসি। আসিফ নজরুল যে বক্তব্যগুলো দিয়েছে প্রত্যেকটা অসত্য বলে আইসিসি দাবি করেছে। এখন এই মুহূর্তে আপনাদেরকে সেই প্রশ্নটা করি, আসিফ নজরুলকে যদি গালি না দেই তাহলে কি সেটা সমুচিত হবে আমার জন্য? আসিফ নজরুলকে গালি দেওয়াটা কি যৌক্তিক নাকি অযৌক্তিক? কমেন্ট বক্সে আপনারাই বলে যান। এই আগে ন্যাশনালি গুজব ছড়াইতো, মানে বাংলাদেশের আভ্যন্তরীণ গুজবগুলো ছড়াইতো, এখন সে ইন্টারন্যাশনাল লেভেলে চলে গেছে। যুব ও ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব পাওয়ার পর থেকে এই হামজাদা পুরো পাগল হয়ে গেছে। চিন্তা করেন আইসিসির সিকিউরিটি যে টিম সেটা নাকি বাংলাদেশের মুস্তাফিজকে ভারতে খেলতে মানা করেছে। আরে গর্ধবের বাচ্চা, মিথ্যা কথা বললেও তো একটা লেভেলের মধ্যে রাখা বলতে হয়। ইস্যু হওয়ার কথা ছিল মৌলবাদী জঙ্গি টাইপের যে ক্রিকেটার বাংলাদেশ ন্যাশনাল টিমের মধ্যে আছে তারা, যেমন তানজিম সাকিব, যেমন রিশাদ হুসাইন, মানে এদের লেবাস তো জঙ্গিদের মতো। ইস্যু নাকি মুস্তাফিজ, অথচ মুস্তাফিজ ভারতের আইপিএলে খেলেছে একাধিকবার। মুস্তাফিজকে ভারতীয়রা অনেক পছন্দ করে, স্পেশালি মুস্তাফিজ এবং সাকিব আল হাসান, এই দুজনকে ভারতবর্ষ অনেক পছন্দ করে। মুস্তাফিজ তো 7-5-এর মধ্যে নাই। যে উগ্রপন্থী জঙ্গি ক্রিকেট বোর্ড সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী আছে এদের হুমকির কথা ছিল। যে উগ্রপন্থী আচরণ করে ক্রিকেটাররা তাদের হুমকির কথা ছিল, কারণ ভারতবর্ষে যেহেতু তারা ইসলামী মৌলবাদী শক্তিকে পছন্দ করে না সেক্ষেত্রে এদের সমস্যা হওয়ার কথা ছিল। কিন্তু মিথ্যাচারটা করে দিল মুস্তাফিজের উপর। মুস্তাফিজকে নিয়ে বাংলাদেশ টিম ক্রিকেট খেলতে যাবে এটা খুব স্বাভাবিক ব্যাপার, কারণ এই মুহূর্তে বাংলাদেশ টিমে মুস্তাফিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন বোলার, মূল বোলার, স্ট্রাইক বোলার। মুস্তাফিজকে ছাড়া তো বাংলাদেশ ক্রিকেট খেলতে যাবে না। এই যে নাটকগুলো করে প্রতিনিয়ত আইসিসির উপর দায় চাপানো হচ্ছে, বিসিসিআর উপর দায় চাপানো হচ্ছে, এগুলো কিন্তু পরিকল্পিত। এই সম্পর্কগুলো সৃষ্টি করা হচ্ছে একটা বৈরী সম্পর্ক, যাতে দ্রুত চলে আসে, যাতে বাংলাদেশ ক্রিকেটকে দেওয়া যায়। এবং এরা সেটাই করতেছে, যেভাবে বোর্ডের উপর হস্তক্ষেপ করছে। এখন কোনো ক্রিকেটার কিংবা ক্রিকেট সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠান যদি আইসিসিতে আবেদন করে সকল তথ্য প্রমাণের উপর ভিত্তি করে, আইসিসি কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে অর্থাৎ বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিমকে সাময়িকভাবে সদস্যপদ স্থগিত করবে কিংবা বহিষ্কার করবে, কিংবা বিশেষ কোনো সিরিজ খেলতে পারবে না, কিংবা আগামী টি-20 বিশ্বকাপে বাংলাদেশ খেলতে পারবে না। এই ধরনের একটা সম্ভাবনা কিন্তু আছে। যদি এখানে সাকিব একটা গেম খেলে দেয়, আমি নিশ্চিত বাংলাদেশ আগামী বিশ্বকাপ খেলতে পারবে না। আইসিসি একটা নোটিশ পাঠিয়ে দেবে। এই বাংলাদেশের একটা অহংকারের জায়গা, একটা গর্বের জায়গা বাংলাদেশ ক্রিকেট, যে ক্রিকেটের মধ্যে দিয়ে বাংলাদেশ পৃথিবীর বুকে অন্যান্য উচ্চতায় গিয়েছে, বাংলাদেশকে অনেকে চিনেছে। নয়তো বাংলাদেশের ক্ষুদ্র ভূখণ্ডকে পৃথিবীর কোনো রাষ্ট্রভাবে চিনত না। সবাই বলে ভারতের পার্শ্ববর্তী যে রাষ্ট্র বাংলাদেশ, আরে তোরা পরিচিত ভারতের পরিচয়ে। বাংলাদেশ নামক একটা রাষ্ট্র আছে পৃথিবীর অনেক মানুষ জানে না। বহির্বিশ্বে যারা ঘুরতে যায় তারা জানে বাংলাদেশ, ও বাংলাদেশ নিয়ার ইন্ডিয়া, অথচ তোরা ভারতের সাথে প্রতিনিয়ত বৈরী সম্পর্ক সৃষ্টি করতেছিস। এই পুরো ব্যাপারটা আইসিসির উপর নির্ভরশীল। আইসিসির ব্যাপারটাকে বিসিসিআর উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করতেছে এই আসিফ নজরুল। ন্যাশনালি মিথ্যাচার করতো, মানে জাতীয় মিথ্যুক, এখন হয়ে গেছে ইন্টারন্যাশনাল মিথ্যুক, মানে আন্তর্জাতিক মানের মিথ্যাবাদী। কি লেভেলের মিথ্যাচার করতে পারে ভাবেন আপনারা? ওরে গালি দেবেন না, কারে গালি দেবেন বলেন? উত্তেজিত কি সাধে হয়? ইচ্ছা করতে হয় না। উত্তেজিত হবার মতো যথেষ্ট ঘটনা এই বাচ্চারা ঘটিয়ে ফেলে। ভালো থাকবেন। এই মিথ্যুকের কথা আপনারা বিশ্বাস করবেন। তো প্রিয় দর্শক, আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন। দেখে কি বুঝলেন, কি জানলেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। পারলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আবারও বলছি, যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো নিউজে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।